real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৭৪তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগানিয়া বলে মনে হবে ইনশাল্লাহ। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শরণ ভৌমিক। ওনার বাড়ি নোয়াখালীতে। উনি একজন মাইক্রোবায়োলজিস্ট, কর্মরত রয়েছেন ব্র্যাক, চাঁদপুর সদরে। আর আরেকজন যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আমার স্টুডেন্ট, তার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। তার বাসা শিকদার রিভারভিউ অ্যাপার্টমেন্ট, ধানমন্ডি। তার একটি ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি, এটি তার পাঠানো দ্বিতীয় ঘটনা। তো প্রথম ঘটনা থাকছে শরণ ভৌমিক ভাইয়ের। ঘটনাটি শুরু করার আগে সেই পরিচিত কথাগুলো যেগুলো বারবার বলি, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, যাতে করে সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতি আরও অনেকেই পেতে পারে। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই, সেখানে গিয়েও জানাতে পারবেন। যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে লেখা রয়েছে আফনান্স বি, সেখানে ক্লিক করলেই আপনারা আমার ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন ঘটনায় চলে যাব। শরণ ভৌমিক ভাই এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন কাশ্মীর থেকে। কাজের সুবাদে উনি কাশ্মীরে গিয়েছিলেন, সেখান থেকেই ঘটনাটি সংগ্রহ করেছিলেন ওখানকার এক বন্ধুর কাছ থেকে। কাশ্মীরের রিয়াসি জেলায় উনি ঘুরতে গিয়েছিলেন। ওনার বন্ধুর ভাষ্য মতে ঘটনাটি ঘটেছিল 1992 সালের দিকে। রিয়াসি জেলার আরানাস গ্রামে মনু পণ্ডিত নামক একজন ব্যক্তি থাকতেন। তার ঘরে একজন ছেলে আর একজন মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল সোমিয়া। চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল সোমিয়া। সোমিয়ার বয়স যখন 8 বছর, তখন তার পরিবার একটা জিনিস লক্ষ্য করে। সেটি হচ্ছে সোমিয়া রাতে কার সাথে যেন কথা বলে। তার মা বাবা এই জিনিসটা খুব একটা পাত্তা দিত না। একদিন রাতে সোমিয়ার ভাই হঠাৎ করে খেয়াল করে সোমিয়া একজন বৃদ্ধ মানুষের সাথে কথা বলছে। সে যখন এটা দেখেছে অনেক জোরে চিৎকার করে উঠেছে। তখন তার মা বাবাও জেগে যায়, তাদের রুমে চলে আসে। এসে দেখে সোমিয়া চোখ বন্ধ করে বসে আছে। তারা যখন সোমিয়ার ভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে চিৎকার করলো কেন এত রাত্রে, তখন সোমিয়ার ভাই পুরো ঘটনাটি বর্ণনা করে তার মা বাবার কাছে। মনু পণ্ডিত তখন সোমিয়ার কাছে গিয়ে সোমিয়াকে আলতো করে ধাক্কা দিলে সে চোখ খোলে। মনে হচ্ছে সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। মনু পণ্ডিত যখন তাকে জিজ্ঞেস করে ওই বৃদ্ধ লোকটির কথা, তখন সোমিয়া বলে মাঝে মধ্যে একজন বৃদ্ধ লোক তার সাথে খেলতে আসে। তাকে নাকি সে নানু বলে সম্বোধন করে এবং এই বৃদ্ধ লোকটি সোমিয়াকে অনেক আদর করে। তখন মনু পণ্ডিত কিছু না বলে সোমিয়া এবং তার ভাইকে বলে যে তোমরা ঘুমিয়ে যাও। সকাল হলে এই মনু পণ্ডিত বিজয় পণ্ডিত নামের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিলে তান্ত্রিক 2 দিন পরে আসতে বলে, আর সাথে কিছু দিয়ে দেবেন এরকমটা বলেন আর কি। তো যখন 2 দিন পরে যান, তখন এই বিজয় পণ্ডিত বলেন যে এই যেই বৃদ্ধ লোক যাকে তোমার মেয়ে মাঝে মধ্যে দেখে, সে খুবই ভালো একটি জিন। এই জিন দীর্ঘ অনেক বছর ধরে তোমার মেয়েকে দেখে শুনে রাখছে। আর এই জিনটা তোমার বাবার অনুগত ছিল। তোমার বাবার বিভিন্ন কাজে সহযোগিতা করত, তোমার বাবার বন্ধু ছিল। তোমার বাবা মারা যাওয়ার পর
তোমাদের পরিবারের সাথে আছে, কিন্তু সে তোমাদের পরিবারের কারোর সাথে দেখা দেয় না, এই সোমিয়ার সাথেই শুধু দেখা দেয়, তাও একটা নির্দিষ্ট বয়সের পরে দেখা দিয়েছে, সে ভয়ঙ্কর কোনো রূপে দেখা দেয় না। আর এই বৃদ্ধ জিনের 7টা ছেলে রয়েছে, তারও সুন্দর একটা পরিবার রয়েছে, সে একটা মুসলিম জিন। আর এই সোমিয়াকে সে নাতনি হিসাবে আদর করে। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। সোমিয়াকে সময়ের মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো, ভয়ের কোনো কারণ নাই। আর তান্ত্রিক কবিরাজের কাছেও যেতে হবে না এই সমস্যাগুলো নিয়ে। এটা হলো ওই বিজয় পণ্ডিত বলে দেন, সে ভালো পরামর্শই দিয়েছে। তো এভাবেই চলতে থাকে। সোমিয়া ওরকম কথা বলে, পরিবারের সদস্যরা কেউ কিছু বলে না। তো এভাবে চলছে। সোমিয়ার বয়সও 16-17 হয়ে গেছে। আর সোমিয়া দেখতে ছিল খুবই সুন্দরী। তার দিকে নজর পড়ে ওই এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে, যার নাম ছিল রাজেশ। এই রাজেশ নানাভাবে সোমিয়াকে উত্ত্যক্ত করত, অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। সোমিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কারণ হচ্ছে এই রাজেশ ছিল খুবই বাজে প্রকৃতির একটা ছেলে, নেশা করত, জুয়া খেলতো, আর তার কাজই ছিল পাড়ার সব মেয়েদেরকে উত্ত্যক্ত করা, এমনকি বিবাহিত মহিলাদেরকেও সে উত্ত্যক্ত করত, এমন একটা অবস্থা। আর সোমিয়া কিন্তু এই রাজেশ সম্পর্কে খুব ভালোভাবেই জানতো। একদিন হয় কি, সোমিয়াদের গ্রামে একটি পূজার উৎসব হয়, সেখানে অনেক মানুষ আসে, অনেকটা মেলার মতো হয়ে যায় আর কি। তো এখানে সোমিয়াও তো গিয়েছে, সোমিয়ার ভাইও গিয়েছে, রাজেশও আসছে। তো রাজেশ সোমিয়াকে দেখে ওই মেলার মধ্যেই তাকে আবারও উত্ত্যক্ত করতে থাকে। সোমিয়া রেগে গিয়ে সবার সামনে এই রাজেশকে মেরে দেয় একটা কোষের থাপ্পড়, এবং অপমানও করে বেশ। তো ওখানে থাকা অনেক মানুষই এটা দেখেছিল। এখন এই রাজেশ তো পঞ্চায়েত প্রধানের ছেলে, সে উপস্থিতভাবে ওই মেলার মধ্যে কোনো একটি মেয়ের উপর যদি চড়াও হয়, তখন তো বিষয়টা অন্যভাবে চলে যাবে। সে ওই সময় কিছুই করে নাই, একদম চুপচাপ ওখান থেকে চলে যায়, যেটা ছিল এই রাজেশের চরিত্রের পরিপন্থী। এরকম চুপচাপ করে চলে যাওয়ার লোক সে না। এরপরে দিন কাটতে থাকে। 1 মাস পর থেকেই সোমিয়ার মা খেয়াল করে সোমিয়া দিন দিন শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, কেমন জানি মন মরা হয়ে বসে থাকে। সোমিয়াকে জিজ্ঞেস করলেও সে কিছু বলে না। একদিন রাতে এই সোমিয়ার ঘর থেকে হঠাৎ করে চিৎকার শোনে তার মা বাবা। দৌড়ে গিয়ে দেখে সোমিয়া অনেক কান্নাকাটি করছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে তাকে নিতে এসেছে। তখন মনু পণ্ডিত বলে, অর্থাৎ তার বাবা বলে, কে নিতে এসেছে? তখন সোমিয়া বলে, কুৎসিত দেখতে একটি খাটো প্রকৃতির লোক জোর করে নাকি তাকে নিতে এসেছে। সে যখন যেতে না করেছে, তখন তার হাতে থাকা কিছু একটা দিয়ে সোমিয়ার পায়ে আঘাত করে। সোমিয়ার মা বলে, কোথায় আঘাত করেছে দেখি? সোমিয়ার মা যখন এটা বলেছে, সোমিয়া তার পায়ের একটা দিক দেখায়। সোমিয়ার মা খেয়াল করে সত্যি তার পায়ে গভীর আঘাতের চিহ্ন, বেশ ব্যথা পেয়েছে মেয়েটা। মনু পণ্ডিত সকালবেলা বিজয় পণ্ডিতের কাছে যায়। বিজয় পণ্ডিত সব শুনে সন্ধ্যাবেলা দেখা করতে বলে। সন্ধ্যাবেলায় যখন মনু পণ্ডিত বিজয় পণ্ডিতের কাছে যায়, তখন বিজয় পণ্ডিত বলে, তোমার মেয়ের সাথে খুব খারাপ একটি পিশাচ লেগে গেছে, মূলত এটাকে চালান করা হয়েছে। দ্রুত এটির ব্যবস্থা না করলে তোমার মেয়ের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, তার প্রাণ কিন্তু শঙ্কার মধ্যে আছে। তখন মনু পণ্ডিত বিজয় তান্ত্রিককে বলে, অর্থাৎ বিজয় পণ্ডিতকে বলে যে কিছু একটা করো ভাই। বিজয় তান্ত্রিক 11 দিন সময় নেয়, যে 11 দিন পর আসতে হবে, তখন সে জানাতে পারবে এই বিষয়ে তার এখতিয়ার আছে কি নাই, বা সে এটা পারবে কি পারবে না। 11 দিন তো দীর্ঘ সময়। এর মাঝে ঘটে আরেকটি ভয়াবহ ঘটনা। সন্ধ্যার সময় সোমিয়ার চিৎকার শুনে তার মা ছুটে যায় সোমিয়ার ঘরে, গিয়ে দেখে সোমিয়া অজ্ঞান হয়ে আছে। তার জ্ঞান ফিরে আসলে সে বলে, ওই লোকটি এসেছিল, ওই লোকটি এসে আমাকে অনেক ভয় দেখাচ্ছিল, আমাকে নিয়ে যেতে চাচ্ছিল। আমি যখন বাধা দিই, তখন সে আমার চুল ধরে অনেক জোরে টান দেয়, আর তখনই আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সোমিয়ার মা খেয়াল করে সত্যি সোমিয়ার মাথার এক পাশে অনেকগুলো চুল নেই, আর এমনভাবে টান দিয়েছে ওই চুলগুলো উঠে চলে গেছে, আর ওখানে কিছু রক্তও বেরিয়ে গেছে সোমিয়ার মাথায় আর কি। তো সোমিয়ার মা দ্রুত তার স্বামীকে, অর্থাৎ মনু পণ্ডিতকে ব্যাপারটা জানায়। এদিকে
11 দিন হবার অপেক্ষা করছে মনু পণ্ডিত। 11 দিনের মাথায় বিজয় পণ্ডিতের কাছে যায়। তখন ওই বিজয় পণ্ডিত তাকে জানায় যে এটা সে পারবে না, এটা তার এখতিয়ারের বাইরে, এই বিদ্যা তার জানা নাই। মনু পণ্ডিত অনেক কান্নাকাটি করবার পর বিজয়তান্ত্রিক কিছু রিচুয়াল করে দেয়, কিন্তু বলে যে এগুলোতে আসলে কাজ হবে না, যত দ্রুত সম্ভব আরও ভালো কারো কাছে নিয়ে যেতে হবে। এর কিছুদিন কিন্তু পার হয়ে গেছে এরপর আর কি। তো মনু পণ্ডিত তার শ্যালককে ব্যাপারগুলো জানায়। তার শ্যালক একজন তান্ত্রিকের খবর দেয়, ওই তান্ত্রিকের কাছে এই মনু পণ্ডিত যায়। তখন তান্ত্রিক বাড়িতে ছিল না, উনি বাড়িতে আসবেন নাকি 15 থেকে 20 দিন পর। কি আর করা, মনু পণ্ডিত মন খারাপ করে বাড়িতে চলে আসে। দিন যত যায় ততই সুমিয়ার অবস্থা খারাপ হতে থাকে। সুমিয়া এতটাই শুকিয়ে যায় যে তার শরীরে হাড় ছাড়ার কিছুই ছিল না, না পারতো ঘুমাতে, না পারতো খেতে, সারাটা দিন শুধু কান্না করতো আর বলতো সে এসেছে আমাকে নিয়ে যেতে। একদিন মনু পণ্ডিতের শ্যালক তাদের বাড়িতে এসে খবর দেয় যে তান্ত্রিক বাড়িতে এসেছে, যত দ্রুত সম্ভব তার কাছে যেতে হবে। তখন দেরি না করে মনু পণ্ডিত তান্ত্রিকের বাড়িতে চলে যায় আর সব ঘটনা খুলে বলে। তান্ত্রিক ওই রাত্রেই আসন বসায় আর ওই পিশাচকে হাজির করে। তান্ত্রিক যখন পিশাচকে নানাভাবে ফোর্স করে চলে যাবার জন্য, তখন ওই পিশাচ সাফ সাফ জানিয়ে দেয় সে যাবে না, সে চুক্তিবদ্ধ হয়েছে। তান্ত্রিককে সে হুমকিও দেয়। তখন তান্ত্রিক নানা প্রক্রিয়ার মাধ্যমে পিশাচটিকে জব্দ করার চেষ্টা করলেও সে চূড়ান্তভাবে ব্যর্থ হয়। একটা পর্যায়ে পিশাচ চলে যায়, তবে যাওয়ার আগে বলে যে আর মাত্র 7 দিন, তারপর আমি আমার জিনিস নিয়ে চলে যাব। তোর যদি শক্তি থাকে তাহলে তুই ওই মেয়েটিকে রক্ষা করতে পারিস কি না। কি আর করা, তখন তান্ত্রিক খুবই নরম সুরে মনু পণ্ডিতকে বলে যে ভাই, অনেক দেরি হয়ে গেছে, এখন সব কিছু সৃষ্টিকর্তার হাতে, আমরা কিছুই করতে পারবো না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, উনি যদি এই অবস্থা থেকে মুক্তি দিতে পারেন, এছাড়া এখন আর কোনো উপায় নাই। উনি এর পরেও কিছু পানি টানি দিয়ে দিয়েছিলেন, কিছু তদবির দিয়ে দিয়েছিলেন যে ঘরের মেইন যে দরজা সেখানে ঝুলিয়ে রাখার জন্য, আর এই পানি দিয়ে যেন এই সোমিয়াকে প্রতিদিন গোসল করানো হয়, এই বিষয়টা বলে দিয়েছিলেন। তো মনু পণ্ডিত তান্ত্রিকের কথা মতোই কাজ করে। কিন্তু ঠিক 7 দিনের মাথায় সোমিয়া মারা যায়। তখন মনু পণ্ডিত, তার স্ত্রী, সোমিয়ার ভাই সবাই অনেক ভেঙে পড়ে। এত সুন্দর একটা মেয়ে, ফুটফুটে মেয়ে কিভাবে চলে গেল। সোমিয়ার মৃত্যুর 3 থেকে 4 মাস পার হয়ে যায়। একদিন হঠাৎ করেই পঞ্চায়েত প্রধান মনু পণ্ডিতের কাছে আসে, যিনি রাজেশের বাবা। মনু পণ্ডিতের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমার বাড়িতে চলো। তা পঞ্চায়েত প্রধান মনু পণ্ডিতকে অনুরোধ করছে, বুঝতে পারছে না কেন এমনটা করছে। কি আর করা যায়, তাকে নিয়ে যাওয়া হয় রাজেশের ঘরে। রাজেশের ঘরে গিয়ে দেখা যায় বিছানার উপর এমন একজন ব্যক্তি শুয়ে আছে, মনে হচ্ছে তার বয়স 90 বছর হয়ে গেছে, গায়ে কিচ্ছু নাই, শুধু হাড়ের উপর চামড়াটা বসিয়ে দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে কোনো মতে শ্বাস প্রশ্বাস চলছে, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য। তখন রাজেশের বাবা মনু পণ্ডিতকে বলে, দেখো আমার যুবক ছেলের কি অবস্থা, তুমি পারো আমার ছেলেকে ভালো করতে। মনু পণ্ডিত বলে, আমি কিভাবে ভালো করব, আমি তো তন্ত্রমন্ত্র জানি না, আমি তো ঝাড়ফুঁক জানি না, আমি সাধারণ একজন মানুষ, খেটে খাই, আমি কিভাবে পারবো। তখন একজন তান্ত্রিকের রেফারেন্স ওই রাজেশের বাবা দেয়, যে রাজেশকে ভালো করতে এসেছিল, তখন তোমার কথা বলেছে তোমার বাবার রেখে যাওয়া জিন রাজেশের এই অবস্থার জন্য দায়ী। তো মনু পণ্ডিত কিছুই বুঝতে পারে না যে আমার বাবার রেখে যাওয়া জিন রাজেশকে এইটা করবে কেন। এরপর রাজেশের বাবা বলে, তুমি কি জানো তোমার মেয়ের মৃত্যুর পেছনে কে দায়ী? আমার এই কুলাঙ্গার ছেলে রাজেশ দায়ী, যেটা আমরা জানতাম না। তোমার মেয়ের মৃত্যুর জন্য এই রাজেশ দায়ী, আর রাজেশের এই অবস্থার জন্য দায়ী সোমিয়ার সাথে থাকা সেই জিন। উনি আরও বলেন, তোমার মেয়ে যখন রাজেশকে সবার সামনে অপমান করে, তখন সে রাগে কিছু করতে না পেরে সোমিয়াকে কালো জাদু করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে লুকিয়ে
সোমিয়ার কিছু কাপড় এবং সোমিয়ার মাথার চুল সোমিয়ার বান্ধবীর মাধ্যমে নিয়ে আসে। আর এইসব নিয়ে আসতে বলে মাহরি গ্রামের একজন খারাপ তান্ত্রিক। যখন রাজেশ এইসব তান্ত্রিকের কাছে দেয়, সে রাজেশকে বলে কিছুদিন পরে আসো, তোমার কাজ হয়ে যাবে। একদিন তান্ত্রিক রাজেশকে খবর দেয় তার সাথে দেখা করার জন্য। রাজেশ যখন দেখা করে তখন তান্ত্রিক বলে একটা পেঁচা লাগবে, আর ওই পেঁচাটিকে জ্যান্ত পুড়িয়ে ছাইগুলো নিয়ে আসবা, হাড়গুলোও যেন ছাই হয়ে যায়। রাজেশ কথা মতো তাই করে। যখন ছাইগুলো নিয়ে যায়, তান্ত্রিক কিছু রিচুয়াল করে ছাইগুলো রাজেশের হাতে দেয়, দিয়ে বলে আসছে অমাবস্যার রাত্রে এই ছাইগুলো তোমার পুরো শরীরে মেখে 3 নদীর মোহনার সামনে যাবা। ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবে স্রোতের উল্টো দিক থেকে একটা হাড় ভেসে যাবে। যতই অন্ধকার হোক না কেন তুমি সেটা স্পষ্টই দেখতে পাবে। কোনো কিছু না ভেবে তোমাকে এটিকে নিয়ে আসতে হবে, আর এই সুযোগটা একবারই পাবা। যদি নিতে না পারো তাহলে আমি কিছু করতে পারবো না, আর যদি আনতে পারো তাহলে সম্ভব হবে। তখন তান্ত্রিকের কথা মতো রাজেশ অমাবস্যার রাতে সেই ছাই মেখে 3 নদীর মোহনায় যায়। ঠিক তান্ত্রিকের কথা মতোই সে দেখতে পায় স্রোতের উল্টো দিক থেকে একটি হাড় ভেসে আসছে। সে আগ পিছ না ভেবেই পানিতে লাফ দেয়, আর কোনো ধরনের কোনো প্যারানর্মাল সমস্যা ছাড়াই সে হাড়টি নিতে সক্ষম হয়। সে হাড়টি নিয়ে সোজা তান্ত্রিকের কাছে যায়। তারপর তান্ত্রিক হাড়টি রেখে আশ্বাস দেয় যে রাজেশের কাজ হয়ে যাবে। তারপর তান্ত্রিক রাজেশকে একদিন ডেকে পাঠায়, আর একটি তাবিজ দিয়ে বলে সোমিয়ার চলাচলের রাস্তার মাঝখানে তাবিজটা যাতে পুঁতে রাখে, তাহলেই তার সকল ইচ্ছা পূরণ হবে। আর রাজেশ ঠিক তাই করে। তারপর সোমিয়ার সাথে ঘটতে থাকে অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা, আর অবশেষে সোমিয়া মারা যায়। ওই তান্ত্রিক যখন কালো জাদু করে তখন সে দেখতে পায় সোমিয়ার সাথে একজন ভালো জিন সবসময় থাকে। তাই সে এত ভয়ঙ্কর কালো জাদু করে যে মনু পণ্ডিতের পুরো বাড়ির চারপাশ একদম নাপাক করে ফেলে। কারণ ওই জিনটা ছিল মুসলিম জিন, এমনভাবে চতুর্দিকে নাপাক করেছে যার কারণে ওই জিনটা ওই বাড়িতে ঢুকতে পারতো না। সে অনেক চেষ্টা করেছে সোমিয়াকে বাঁচাতে, কিন্তু পারেনি। তাই সোমিয়া মারা যাবার পর এই জিনটা অত্যন্ত শক্তিশালী একটি পিশাচের সাথে চুক্তি করে রাজেশকে মারার জন্য। ওই পিশাচটি ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে রাজেশের শরীরে প্রবেশ করে এবং রাজেশের শরীরের ভেতর থেকে আস্তে আস্তে অনেক কিছু খেয়ে শেষ করে ফেলেছে। সব কথা শুনে মনু পণ্ডিত কান্নায় ভেঙে পড়েন আর বলতে থাকেন, আচ্ছা বলুন তো, আমার মেয়েটার কি দোষ ছিল? কেন করলো এমনটা আমার মেয়ের সাথে? আমি তো রাজেশকে ক্ষমা করব না। এই কথা শোনার পর রাজেশের মা অনেক কান্নাকাটি করে, মনু পণ্ডিতের হাতে পায়ে ধরে বলে যে আমার ছেলেকে ক্ষমা করে দেন। যাই হোক, সকলের বোঝানোর কারণে মনু পণ্ডিতের মনটা কিছুটা গলে ওই ছেলেটার এই অবস্থায়, যেই অবস্থায় আছে এটার দিকে তাকিয়ে আর কি। তখন ওইখানে থাকা এক তান্ত্রিক বলে আজকে সন্ধ্যার দিকে আমি আসন বসাবো, সেখানে সোমিয়ার সাথে থাকা জিন আর ওই যে পিশাচটা, যেই পিশাচটা রাজেশের শরীরে ঢুকে সব শেষ করে দিয়েছে, ওটাকে হাজির করব। তুমি যদি ওই দিন এই দুইজনকে বোঝাতে পারো তাহলে হয়তোবা রাজেশ সুস্থ হতে পারে। সন্ধ্যায় আসন বসানো হয়। অনেক চেষ্টার পর ওই বৃদ্ধ জিনটাকে হাজির করতে পারে, কিন্তু ওই পিশাচটাকে কোনোভাবে হাজির করাতে পারে না। তখন ওই বৃদ্ধ জিনটা ওই তান্ত্রিককে প্রশ্ন করে কেন তাকে ডাকা হয়েছে। তখন তান্ত্রিক বলে রাজেশকে কেন কষ্ট দিচ্ছেন এটা বুঝতে পেরেছি, ওর বয়স কম, একটা অন্যায় করে ফেলেছে, যা শাস্তি তো হয়েছেই, রাজেশকে ক্ষমা করে দেন। তান্ত্রিক তখন মনু পণ্ডিতকে বলে যে আপনি একটু বলেন না তাকে। মনু পণ্ডিত বলে যে আপনি ক্ষমা করে দেন, আমার মেয়ে তো চলেই গেছে, তাকে তো আর ফেরত পাবো না, ও তো এখনো বেঁচে আছে, ছেড়ে দিন ওকে। তখন ওই বৃদ্ধ জিনটি বলে মনু পণ্ডিত, তুমি ওই ছেলেটার অবস্থা দেখে কি বুঝতে পারতেছো না যে এখন আমার হাতে আর কিছুই করার নাই? আর ও একটা অমানুষ, ওকে তো আমরা কখনোই ক্ষমা করব না। মনে রেখো, আমি এবং আমার 7টা সন্তান, ছেলে সন্তান, এই পিশাচটার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের শরীরের প্রত্যেকের 1 ফোঁটা করে রক্ত দিয়েছি। আমার 7টা ছেলের 7 ফোঁটা রক্ত এবং আমার শরীর 1 ফোঁটা রক্ত, এটা দিয়ে আমরা চুক্তি করেছি। আমরা দেখেছি কিভাবে কত কষ্টে সোমিয়া মারা গেছে, আমার বুক ফেটে গেছে
আমি তোমাদের বাড়ির সীমানায় ঢুকতে পারি নাই। আমি নিজের চোখে দেখেছি। তোমরা অনেক কিছুই দেখতে পাও না, যা আমি দেখেছি। আমি এই কষ্ট আর নিতে পারছি না, যার কারণে আমি এই ভয়ঙ্কর পিশাচটার সাথে চুক্তি করেছি। কারণ আমি এই কাজ করতে পারতাম না, এটা আমার ধর্মে এটা নাই। মনে রেখো, রাজেশের শরীরের 3 ভাগের 2.5 ভাগ খাওয়া শেষ হয়ে গেছে, আর বাকি আধা ভাগ যেটা আছে এটাও অতি দ্রুত শেষ হয়ে যাবে। এখন যদি আমরা চুক্তি অনুযায়ী কাজ করি তাও মারা যাবে, আর যদি কাজ না করি তাহলে আরও কষ্ট পেয়ে মারা যাবে, কারণ ওর ভিতরে আর তেমন কিছুই নাই। মনে রেখো, রাজেশ যে কাজ করেছে তার আসল শাস্তি মৃত্যু। আমরা কেসাস করেছি, অর্থাৎ খুনের বদলে খুন। ও যেটা করেছে ওর সাথেই সেটাই করা হয়েছে। আমি জানি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি না, কিন্তু আমি, আমার স্ত্রী, আমার 7টা ছেলে, সোমিয়াকে এতটাই ভালোবাসতাম, ওর মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। আমি যে কত চেষ্টা করছি ওকে বাঁচানোর জন্য, আমি পারি নাই। সুতরাং যা করেছি সেটা আর কোনোভাবেই ফেরত আনা সম্ভব নয়। একথা বলেই ওই জিনটা চলে যায়। তান্ত্রিক বুঝতে পারে আর সম্ভব না। তান্ত্রিকও রাজেশের বাবাকে বলে, আপনারা ছেলের শেষকৃত্য করার আয়োজন করুন। আর উপায় নেই, আর ও যা করেছে এটাই তার শাস্তি। এটা বলেই তান্ত্রিক চলে যান। এরপরে রাজেশের বাবা আরও কয়েকজন তান্ত্রিককে দেখালেও সপ্তাহখানেকের মাথায় রাজেশের মৃত্যু হয়। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কি বলবো, এই যে কাজগুলো মানুষ করে ইদানিং এটা বেশি বেড়েছে। আমি সবসময় বলি, যারা কালো জাদু বিশ্বাস করে না, যে জাদুটোনা বলে কিছু নাই, তাদের ক্ষতি করা আরও বেশি সহজ। আর যারা মুসলিম বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু জাদুটোনা বিশ্বাস করি না, এমন কথা যদি আমাকে কেউ বলে, আমি বলি, আচ্ছা কোরআন তো মানেন, সূরা ফালাক নাস এটা নিশ্চয়ই পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। তখন আমি বলি যে পবিত্র কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, উনি কি মুসলিম থাকতে পারবে? বলে না, পারবে না। তখন আমি বলি, আপনি কি জানেন যে সূরা ফালাক নাস নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? বলে না, তা তো জানি না। তখন আমি বলি, পবিত্র কোরআনের একাধিক জায়গায় সেহের শব্দটা উল্লেখ আছে, অর্থাৎ জাদু, এটা কি জানেন? বলে যে না, এটা তো ভালো করে জানি না। আমি তাহলে পাল্টা প্রশ্ন করি, তাহলে কিভাবে বললেন যে কোরআন মানি, হাদিস মানি, অথচ কোরআনের মধ্যে কতগুলো জায়গায় সেহের শব্দটা উল্লেখ আছে, অর্থাৎ জাদু শব্দটা উল্লেখ আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তার প্রেক্ষাপটে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে। যিনি সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীকুলের মধ্যে শ্রেষ্ঠ, তার উপর জাদু করা হয়েছে। আর আপনি আমি কোথাকার কোন কীটপতঙ্গ? আমাদের উপর জাদু কাজ করবে না? তখন এনারা চুপ হয়ে যান। তখন বলে হ্যাঁ আসলেই তো তাই, এটা সেটা, এই ধরনের কথা বলে। তো আপনাদেরকে যদি কেউ বলে, যারা মুসলিম, নামাজ পড়ে, কোরআন পড়ে, তারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, কিন্তু জাদু বিশ্বাস করে না, জাদুটোনা বিশ্বাস করে না, কালো জাদু বিশ্বাস করে না, তাদেরকে অন্তত সূরা ফালাক এবং নাস নাজিল হওয়ার প্রেক্ষাপটটা জানাবেন, অথবা জানতে বলবেন যে আপনারা জানেন। আর পবিত্র কোরআনের একাধিক জায়গায় যে সেহের শব্দটা উল্লেখ আছে, এটা সম্পর্কে জানাবেন। জাদুটোনা যদি নাই থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন যে এগুলো করলে জাদুটোনা কাজ করবে না? জাদুটোনা যদি না থাকতো তাহলে বলতো এগুলো কাজ করে না, এগুলো ভেলকিবাজি, এটা সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে যেতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমল শিখিয়ে গিয়েছেন, যে আমলগুলো করলে আল্লাহর রহমতে আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে বোঝারও তৌফিক দান করুন। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত পূর্বের অন্য আরেকটি ঘটনার বাকি অংশ বলতে প্রত্যেকটি অংশই স্বতন্ত্র। তবে আপনারা শনির রাতের 14তম আয়োজনের কালীতলার আতঙ্ক ঘটনাটি শুনে আসতে পারেন, তাহলে আজকের এই ঘটনাটি আরও ভালো করে বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমান। বর্তমানে ঢাকার ধানমন্ডির শিকদার অ্যাপার্টমেন্টে তার বাসা, আর এই ঘটনাটির স্থান দুই জায়গাতে। জেলা একটাই নাটোর, একটা হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখারাহাট, আর একটা হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার কর্মকারপাড়া। এই দুই জায়গার মধ্যেই ঘটনাটি ঘটেছে। আমরা পূর্বের ঘটনায় 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত কিছু বিষয় হয়েছিল সেটা তুলে ধরেছিলাম। 2019 সালের পরে খালামণির সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশকেই পরিবর্তন করে দেয়। খালামণি খুবই পরহেজগার একজন ব্যক্তি, সার্বক্ষণিক নামাজ, রোজা, জিকির আজগার এগুলো নিয়ে থাকেন। তো 2019 সালের বর্ষাকালের কোনো এক মঙ্গলবার খালামণি ফজরের সালাত আদায় করে বাকি ইবাদত বন্দেগী তখন আর করার সময় পান নাই। ওনার বাড়িতে একটি মেয়ে থাকতো, টুকিটাকি কাজ করতো, ওনাকে সহযোগিতা করতো, তার নাম হচ্ছে সুমা। তো এই সুমাকে সাথে নিয়ে 5-6 কিলোমিটার দূরে তার অন্য একটি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ওখানে খালামণির আরও একটি বাড়ি ছিল, কিছু জমিজমা ছিল যা খালু রেখে গিয়েছিলেন আর কি। তো ওনার খালুর নাম বলতে আমি তাহিয়ানের খালুর নাম বলছি, অর্থাৎ খালামণির হাজব্যান্ডের নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। ওনার মৃত্যু হয়েছিল 2011 সালে। কিভাবে মৃত্যু হয়েছিল তা কিন্তু আমরা পূর্বের ঘটনায় বলেছিলাম। খালু যেহেতু বেঁচে নেই, তাই খালামণি এই সুমাকে নিজের বাড়িতেই রেখেছিলেন। এই যে সুমা, এই মেয়েটা এতিম, আর তাহিয়ানের খালাতো ভাই বাঁধন, সে কিন্তু পড়াশোনা করতো যশোর পলিটেকনিকে কম্পিউটার সায়েন্সে। পড়াশোনার কারণে অধিকাংশ সময়ই এই যে বাঁধন, সে বাড়িতে থাকতো না, যশোরই থাকতো। এখন খালামণি একা একা কীভাবে থাকবেন? এই কারণেই এই সুমাকে নিয়ে সেই বাড়িটাতেই থাকতেন, আর মাঝে মাঝে এই যে আরেকটা যে বাড়ি আছে ওই বাড়িটা দেখতে আসতেন। তো এমনই একদিন উনি সুমাকে নিয়ে বাড়িটা দেখতে আসার জন্য রওনা দিয়েছেন। ওই বাড়িটা মূলত তখন ভাড়া দেয়া ছিল। সুমাকে সাথে নিয়ে সব কিছু দেখাশোনা উনি করেন আর কি। যাচ্ছিলেন খালামণি ভাবলেন যে এত সকালে যখন বের হয়েছি একটু হাঁটাহাঁটি করে যাই। তো খালামণির সেই বাড়ি থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে একটা 3 রাস্তার মোড় পড়ে। সেই মোড়টা কদমতলা নামে পরিচিত। খালামণি কদমতলা অতিক্রম করে কিছুটা সামনে গিয়ে তিনি যে বাড়িটাতে থাকেন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই কদমতলাও খালামণি যে বাড়িটাতে থাকেন সেই বাড়িটার মাঝখানেই পড়ে। তো সেই বাড়িটার মাঝখানেই পড়ে হচ্ছে একটি জায়গা, সেটা হচ্ছে কালীতলা। মূলত 2015 সাল থেকেই এই কালীতলাকে কেন্দ্র করে খালামণির জীবনে এক বিভীষিকাময় অধ্যায়ের সূচনা হয়েছিল। বলে রাখা ভালো, তখনও মাঝে মাঝেই খালামণি ওই কালীতলার সেই ভয়ঙ্কর অবয়ব, যাকে অনেকেই কালী বলে ডেকে থাকেন, এই কালী তাকে দেখা দিত। খালামণি যে বাড়িটাতে থাকতেন সেটা মূলত 3 তলা ছিল, এবং বাড়ির উপরের ছাদে তিনি বাগান করতেন, ছাদ বাগান আর কি। মাঝে মাঝে গাছের পরিচর্যা করার সময় তিনি নাকি সেই অবয়বটাকে দেখতে পেতেন। খালামণি তো ওই দিকটাতে গিয়েছেন। তো এই যে কদমতলা নামক যে স্থান, ওই কদমতলাকে অতিক্রম করে হাঁটতে হাঁটতে এমন একটা স্থানে উনি এসে পৌঁছান যেখানে ডান পাশে একটি কড়ই গাছ, বাম পাশে কালীতলার জাম গাছ পড়ে। আমরা পূর্বের ঘটনায় কিন্তু এই জায়গা সম্পর্কে জেনেছি। তো যাই হোক, যেহেতু সময়টা বর্ষাকাল ছিল, খালামণি হাঁটতে হাঁটতে কড়ই গাছের নিচে এসে দাঁড়িয়ে যান। কড়ইতলার সামনে একটি বিল রয়েছে। মানে বিলটা আসলে কেমন, বর্ষাকালে পানি আসে আর শীতকালে বা শুকনোর সময় একদম শুকিয়ে যায়। অনেকে এটাকে আধমরা বিলও বলে। সবসময় তার পানি থাকে না। তো বর্ষার সময় বৃষ্টির পানিতে বিলটি সজীব হয়ে উঠত। যেহেতু তখন বর্ষার সময় ছিল, তাই অনেক পানি এখানে ছিল। আর এই পানিতে ফুটেছিল চমৎকার সমস্ত শাপলা ফুল, সাদা শাপলা, লাল শাপলা, এরকম শাপলা ফুল ফুটেছিল। এই শাপলা ফুল
খালামণিকে ওই সময় খুব আকর্ষণ করেছিল। ফুলগুলো দেখে খালামণি সুমাকে রেখেই পানিতে নেমে গিয়েছেন ফুল ওঠানোর উদ্দেশ্যে। ওনার সেন্সও নাই যে উনি যে হঠাৎ করে পানিতে নেমে গেলেন, পানিতে সাপ বা অন্য কোনো কিছু থাকতে পারে, অথবা সেখানে বেশি গভীরতা থাকতে পারে, ওনার কিন্তু এটা খেয়াল নাই। উনি পানিতে নেমে গেছেন। তবে সৌভাগ্যক্রমে ওখানে ওইরকম কোনো ঝামেলা ছিল না, সাপ ছিল না বা গভীরতাও বেশি ছিল না। আর খুব গভীর পানিতে তো শাপলা ফুল ওভাবে ফোটে না। তো খালামণিকে হঠাৎ করে এভাবে পানিতে নেমে যেতে দেখে ওই সুমা বলে ওঠে, আরে আপা, আপনি পানিতে যান না, অসুস্থ হয়ে পড়বেন তো, আমি আপনাকে ফুল উঠাই দিচ্ছি। তো সুমার এমন কথা শুনে খালামণি কিছুটা ধমকে সুরে বলে ওঠেন, এই সেমরি, তুইও আয় আমার সাথে, তুইও পানিতে নাম। শুধু ফুল ওঠাবো না তো রে, পুরো শাপলা ফুলের গাছটাই তুলে ফেলবো। আমার ছাদ বাগানে একটা বিশেষ জায়গায় এটা লাগাবো, যেখানে পানির মতো জায়গা আছে সেখানে লাগাবো। আয় আয় আয়, তুইও আয়। কি আর করা, সুমাও বাধ্য হয়ে নেমে গেছে, যেহেতু খালামণি বলছেন। মূলত খালামণি এমন একটা ঘোরের মধ্যে চলে গেছেন যে ওই শাপলা ফুল তোলার মোহে আসলে এটা ওনার ওই সময় করা উচিত হবে কি হবে না এই বিষয়টা উনি বুঝতে পারছেন না। শাপলা তুলতে তুলতে একটা জায়গায় এসে খালামণির চোখ আটকে যায়। উনি দেখেন একটা শাপলা অন্যান্য শাপলা ফুল থেকে বেশ বড়। তো উনি ওই দিকটাতে এগিয়ে গিয়ে ওই শাপলা ফুলের নিচের অংশে হাত দিয়েছেন। ওইটা টান দিলে কিন্তু লম্বা একটা পাইপের মতো জিনিস সহ উঠে আসে। তো উনি এরকম একটা গাছ তোলার চেষ্টা করেন। নর্মালি কিন্তু শাপলা ফুল ওই পাইপের মতো অংশ সহ তুলতে তেমন একটা শক্তি লাগে না। খালামণির ভাষ্য মতে এই গাছটি অন্য সাধারণ গাছগুলোর মতো ছিল না, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। এই গাছটি তুলতে কেন যেন খালামণির প্রচণ্ড শক্তির প্রয়োজন হচ্ছিল। উনি অনেক টানাটানি করছেন, কোনোভাবেই সেটা উঠে আসছে না। ওটা যে ফুলের নিচের অংশ থেকে ছিঁড়ে যাবে, শুধু ফুলটা ওনার হাতে চলে আসবে এমনটাও হচ্ছে না। অনেক চেষ্টার পর একটা পর্যায়ে তিনি সফল হন। খালামণি চিন্তা করলেন যে এটা তো বেশ পরিপক্ক একটা শাপলা ফুল, গাছ সহ একদম পানির যেই অংশে শেকড়ের থাকে আর কি, ওইটা সহ চলে আসছে। তো উনি চিন্তা করলেন যে ছাদ বাগানের একটা অংশে উনি হাউজের মতো করেছেন, তো ওইখানে মূলত এটা লাগাবেন উনি। ওই সময় নাকি স্থানীয় এক পাগল ওই জায়গাটি থাকে, ওই জায়গাতেই ঘোরাফেরা করে আর কি। তো পাগল পেছন থেকে বলে ওঠে, হে হে হে, দেখ দেখ, মরা গরু নিয়ে যাচ্ছে। খালামণি কিন্তু পাগলটিকে চিনতেন। ওই পাগলটার নাম ছিল হচ্ছে দয়াল। পাগল হঠাৎ করে এইভাবে বলে উঠল হেসে দিয়ে যে দেখ দেখ, মরা গরু নিয়ে যাচ্ছে। খালামণি তো এটার অর্থ বুঝতে পারলেন না, উনি আর ওই দিকটাতে খেয়াল করলেন না। কিছুক্ষণ হেঁটে খালামণি বাড়িতে এসে পৌঁছান। তো ঘরে না ঢুকে উনি সরাসরি ছাদে চলে যান সুমাকে সাথে নিয়ে। ছাদ বাগানের একটি হাউজে গাছটি রোপণ করেন তিনি। তো গাছটিকে রোপণ করে তিনি নিচে এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। খালামণি প্রতিদিন ফজরের সালাত আদায় করে জিকির আজগার করে কিন্তু চা খেতেন, যা খালামণির প্রতিদিনের একটা অভ্যাস। তিনি নিজের ঘরে প্রবেশ করে ঘড়ির দিকে তাকালেন, দেখলেন তার চা খাবার সময় হয়ে গিয়েছে। খালামণি সুমাকে বললেন যে তুই আমার চা তৈরি করে দে, আমি ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দিই। তো সবগুলো ঘর ঝাড়ু দেওয়া শেষ করে খালামণি যখন ওনার ছেলে অর্থাৎ বাঁধন তার ঘরে প্রবেশ করে, তখন হঠাৎ করেই উনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরের ঘটনা সুমার মুখ থেকে শোনা। তো সুমা বলেন যে হঠাৎ করে যখন ওই খালামণি অজ্ঞান হয়ে পড়ে যান, এরপর নাকি তিনি প্রলাপ বকতে শুরু করেন, মানে এলোমেলো কথাবার্তা বলছেন যে এই যে বাঁধন যিনি, উনি তো লেখাপড়ার কারণে যশোরে থাকতেন, তার সম্পর্কে বলছেন। আর এই যে খালামণি, ওনার কিন্তু একটা কাপড়ের দোকান ছিল যেটা কয়েকজন কর্মচারী দেখাশোনা করত। তো উনি যখন চেতনা হারিয়ে প্রলাপ বকতে শুরু করেন, তখন এই সুমা দৌড়ে গিয়ে নিচ থেকে কয়েকজন কর্মচারীকে ডেকে নিয়ে আসেন। এসে দেখেন যে আপার অবস্থা, অর্থাৎ আপা বলতে ওই সুমা যেটা বলছে আপা, আমরা খালামণি বলবো, তো খালামণির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তিনি নাকি নিজের গলা নিজে চেপে ধরে রেখেছেন। হঠাৎ করে এমন করতে দেখে ওই যে কর্মচারী যারা নিচ থেকে তাদেরকে সুমা ডেকে নিয়ে আসছিল, এদের মধ্যে দুজন ছুটে গিয়ে
খালামণিকে মানে থামানোর চেষ্টা করেন আর কি, হাতটা কোনোভাবে বের করার চেষ্টা করেন, যে গলায় চেপে ধরেছে, নিজের হাত নিজে চেপে ধরেছে, এই অবস্থায় বেশিক্ষণ তো রাখা যাবে না। কিন্তু খালামণি কী করেন, এই দুজনকে ধাক্কা মেরে তাদেরকে মেঝেতে ফেলে দেয়। আর এত শক্তি দিয়ে তাদেরকে ধাক্কা মেরেছিল, এরাও প্রচণ্ড ব্যথা পেয়েছিল। এরাও বুঝতে পেরেছিল যে আসলে এই খালামণির পক্ষে তাদের দুজনকে এত জোরে ধাক্কা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর এরই মধ্যে অদ্ভুত একটা কণ্ঠ ভেসে আসলো, যেটা খালামণির কণ্ঠ ছিল না, কিন্তু খালামণি এই কণ্ঠে কথা বলা শুরু করলেন। হঠাৎ করে বলতে শুরু করলেন, আমাকে ও কেন বলল যে আমি মরা গরু নিয়ে যাচ্ছি, আমি ওকে মেরেই ফেলবো। আমি ওই করই গাছের নিচে গোসল করে চুল শুকাচ্ছিলাম, এই মেয়ে কেন আমার চুলের উপর পাড়া দিয়ে ফুল উঠাতে গেল, আমি এই মেয়েকেও বাঁচতে দেব না। তো খালামণির হঠাৎ এমন আচরণে সবাই তো হতবাক হয়ে যায়, খালামণিকে ধরাধরি করে মাথায় পানি ঢালতে শুরু করে সময়। তো খালামণি প্রায় 3 ঘন্টা পর স্বাভাবিক হন। এরপর সারাদিনই স্বাভাবিক ছিলেন, কিন্তু দিন শেষে ঠিক মাগরিবের আজান যখন শুরু হয়, খালামণি নিজের কান নিজে চেপে ধরেন না, চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার কথার সারমর্ম এরকম ছিল যে বন্ধ কর বন্ধ কর, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক মাগরিবের আজান যখন দেয় তখন এটা বলে। তো যতদিন খালামণির শরীরে এই জিনটা ভর করেছিল, ততদিনই ঠিক মাগরিবের সময় খালামণি চিৎকার চেঁচামেচি শুরু করতেন এবং অসুস্থ হয়ে পড়তেন। পরদিন মানে এই ঘটনার পরদিন এই তাহিয়ানের নানি মিসেস ফরিদা হক উনি খবর পেয়ে খালামণির বাড়িতে ছুটে আসেন। তো তাহিয়ানের নানির বাড়ি গুরুদাসপুরের কর্মকার পাড়ায়। খালামণির আচার আচরণ দেখে নানি কিছু একটা বুঝতে পেরেছিলেন। মূলত খালামণিকে খারাপ কিছু আক্রমণ করেছে, এটা আগে থেকেই তিনি আঁচ করতে পেরেছিলেন। তো নানি খালামণির ব্যাপারে সব কিছু শুনে সেটা সত্যতা যাচাই করার জন্য অপেক্ষা করতে থাকেন। অপেক্ষা করতে করতেই দিনটা পার হয়ে যায়। এরপর আসে সেই ভয়াবহ সন্ধ্যা। খালামণি ঠিক মাগরিবের আজানের সময় কান চেপে ধরে একইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এতক্ষণ মূলত নানি খালামণিকে খারাপ কিছু একটা ভর করেছে এমন একটা আন্দাজ করেছিলেন, কিন্তু নানির এই আন্দাজ খালামণির এমন আচরণে নিশ্চয়তায় পরিণত হয়। তাৎক্ষণিকভাবে এশার নামাজের পর স্থানীয় মসজিদের একজন আলেমকে নিয়ে এসে আপাতত কিছু রুকিয়া করে দেওয়া হয়। তো রাতটা সেভাবেই কেটে যায়। ফজরের সময় খালামণি আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এবার তিনি বলতে থাকেন, মেরে ফেলবো মেরে ফেলবো। এমনটা বলেই তিনি পাশে থাকা একটি বালিশ নিয়ে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে নিজের মুখের উপর চেপে ধরলেন। ভাগ্যক্রমে পাশেই তাহিয়ানের নানি শুয়েছিলেন। তিনি ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নানি খানিকটা ঘুমের ঘরে ছিলেন। খালামণিকে এমন করতে দেখে তার ঘুম ছুটে যায়। তিনি খালামণির মুখ থেকে বালিশ সরিয়ে নেন। এরপর তিনি খুবই সাবধানে অপেক্ষা করতে থাকেন সকাল হবার। তিনি এতটাই চিন্তিত ছিলেন যে তিনি ফজরের সালাত পড়তেও যেতে পারছিলেন না। কিন্তু নানি এর মধ্যেই নামাজটা পড়ার চেষ্টা করেন। এরপর কিছু মাসনুন দোয়া যেগুলো প্রতিদিনই আমল করেন সেগুলোও পড়েন। সেগুলো পড়ে খালামণিকে ফু দিয়ে দিন, যাতে করে বেশ কিছুটা সময় খালামণি স্বাভাবিক থাকেন। কিন্তু নানির উদ্দেশ্য সফল হয় না। খালামণি শান্ত হচ্ছিলেন না। খালামণির সামনে যখন পবিত্র কোরআনের কোনো আয়াত পড়া হচ্ছিল, খালামণি প্রচণ্ড রেগে যাওয়া শুরু করলেন, ভাঙচুর শুরু করলেন। তো এমনটা কিন্তু ওই সময় যে হয়েছে তা কিন্তু না, পরবর্তীতেও কিন্তু এই সমস্যা চলতে থাকে। এমনকি আশেপাশে যারা থাকতো তাদেরকেও তিনি আঘাত করতেন। শুধু তাই না, সাথে সাথে নিজেকেও ভয়ঙ্করভাবে আঘাত করতেন। তো যাই হোক, ফজরের সময়টা পার হয়ে গেল, সকাল হয়েছে। তখন সকলে মিলে আগের দিনে সেই আলেমকে পুনরায় ডেকে নিয়ে আসেন। কিন্তু আলেম এবারও ব্যর্থ হন। আলেমকে দেখে খালামণি তাকে আক্রমণ করার জন্য এগিয়ে যান। এরপর সকলে মিলে খালামণিকে জাপটে ধরেন। তো আলেম খালামণির কাছে না গিয়ে কিছুটা পানি পড়া দিয়ে যান। সেই পানি পড়া ব্যবহার করে খালামণি আল্লাহর রহমতে কিছুটা স্বাভাবিক হন। সারাদিনে দেখা গেল উনি আস্তে আস্তে স্বাভাবিকই হচ্ছেন। একটা সময় সে পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যান। সন্ধ্যার সময় খালামণি হঠাৎ করে চিৎকার দিয়ে বলা শুরু করেন, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, ওকে মেরে ফেললো, ওকে মেরে ফেললো। অর্থাৎ তার যে ছেলে বাঁধন, তাকে বাঁচানোর কথা বলা হচ্ছে। তখন কিন্তু বাঁধন বাড়িতে ছিল না, সে ছিল যশোরে। এদিকে খালামণিকে কেউ আটকে রাখতে পারছে না।
খালামণির মতে একজন মহিলাকে উনি দেখেন, যার পরনে সাদা শাড়ি, তার কপালে একটা লাল টিপ আছে যেটা সূর্যের মতো জ্বলজ্বল করে, আর তার হাতে ধারালো একটা বাঁকানো অস্ত্র রয়েছে, আর তার শরীরের রং সম্পূর্ণ কালো। খালামণি বলেন যে ওই মেয়েটা নাকি বাঁধনকে মারতে যাচ্ছে। আরও একটা ব্যাপার হচ্ছে যে খালামণিকে এই বিষয়টা কে দেখাচ্ছিল, ওই অবয়বটাই কি সামনে এসে দেখাচ্ছিল নাকি অন্য কেউ দেখাচ্ছিল, এখানেও একটা ব্যাপার রয়েছে। খালামণির সাথে খুব ভালো একটা জিন চলাচল করত, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা ছাড়া ওই জিনটা কখনোই উপস্থিত হতো না। খালামণির এই বিপদে ওই জিনটা হাজির না হয়ে থাকতে পারেনি। মূলত ওই জিনটা হাজির হয়েই সেই ভয়ঙ্কর কালীরূপী ওই পিশাচিনীর বিবরণটা দিয়ে খালামণিকে সতর্ক করেন যে এই জিনিসটা তোমার ছেলেকে কিন্তু মারতে যাচ্ছে। এ নিজেকে বলে তার নাম কালী, আসলে ভয়ঙ্কর এক পিশাচিনী, মানুষের ক্ষতি করে। তো এই কারণে খালামণি ওই সময় এটা বলেছিলেন। এরপর ওই জিনটা নাকি আরও বলেছে যে তোমার ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে ইতোমধ্যে ওই পিশাচটা কিন্তু যশোরে রওনা হয়ে গেছে। আমি অনেক দিন ধরে তাকে আটকে রেখেছি, কিন্তু ওর কতদিন আটকে রাখতে পারবো আমি জানি না। তোমার ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো, তা না হলে তোমাকে আমি দেখে রাখছি, একই সময় ওকে ওখানে দেখে রাখতে পারবো না আমি। যদি বাঁচাতে চাও তাহলে দ্রুত তোমার ছেলেকে বাড়িতে নিয়ে আসো। এরপর নানি ফোন করে বাঁধনকে সব খুলে বলেন এবং বলেন যে তুমি তাড়াতাড়ি একটা লম্বা ছুটি নিয়ে বাড়িতে চলে আসো। তো বাঁধন সেও বাড়িতে এসে তার মাকে এই অবস্থায় দেখে খুব কান্নাকাটি করে। ভালো একটা কবিরাজের খোঁজ করতে করতে এইভাবেই দিন চলে যাচ্ছিল। এর মধ্যে অনেক কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কেউ কোনো সুরাহা দিতে পারছে না। খালামণির সাথে থাকা সেই ভালো জিনটার জন্য ওই ভয়ঙ্কর পিশাচিনীটাও তেমন কোনো একটা ক্ষতি করতে না পারলেও যে ক্ষতি করছে এটাও কিন্তু কোনো অংশে কম না। তো বাঁধন যখন এই বিষয়টা নিয়ে তার বন্ধুদের সাথে আলোচনা করে, তখন বন্ধুরা সকলে মিলে তাদের জানা, তাদের আত্মীয়র জানা, এইভাবে বিভিন্ন লিঙ্ককে কাজে লাগিয়ে, বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে কবিরাজ খুঁজতে শুরু করেন। এরই মধ্যে খালামণি তার আত্মীয় স্বজনকে নিয়ে এক খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই বাড়িটা হচ্ছে গাজীপুরে। উদ্দেশ্য ছিল সেই খালাতো ভাইয়ের নবজাতক শিশুটাকে দেখা। সেখানে পৌঁছানোর পর সকলে মিলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে যখন বাচ্চাটিকে দেখার উদ্দেশ্যে আতুর ঘরে প্রবেশ করেছেন, যখন খালামণি বাচ্চাটিকে এক নজর খালি দেখেছেন, সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন সকলে মিলে খালামণিকে ধরাধরি করে অন্য একটি ঘরে নিয়ে শুইয়ে দেন। মিনিট 5 পর তার জ্ঞান ফেরে এবং তিনি বাচ্চাটির ঘরের দিকে আবারও একটা দৌড় দেন। বাচ্চাটির কোনো ক্ষতি হবে ভেবে সকলে মিলে খালামণিকে ধরে ফেলেন, কিন্তু খালামণির শক্তির কাছে সকলে হার মানতে বাধ্য হচ্ছিল। কেউ খালামণিকে ধরে রাখতে পারছিল না। তখনই স্থানীয় একজন মহিলা কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। খালামণির এমন অবস্থা দেখে গ্রামের প্রায় সবাই দেখতে চলে আসে। এর মধ্যে চলে আসে ওই মহিলাটাও। মূলত তাকে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু উনিও শুনেছিলেন, এই কারণে উনিও এগিয়ে আসছিলেন। তো খালামণির চিকিৎসা ওই সময় শুরু হয়ে যায় ওই মহিলা কবিরাজের মাধ্যম দিয়ে। চিকিৎসা চলাকালীন যখন ওই মহিলা কবিরাজটি খালামণির একটু বেশি কাছে গিয়েছে, তখনই খালামণি প্রচণ্ড রেগে আক্রমণ করতে যায় তার উপরে। তো যাই হোক, ওখানে উপস্থিত যারা ছিলেন, অন্যান্য খালা যারা ছিলেন বা অন্য ব্যক্তি যারা ছিলেন, তারা কোনো মতে খালামণিকে চেপে ধরে রাখেন, কিন্তু কেউই বেশিক্ষণ ধরে রাখতে পারছিল না। এরপর খালামণির উপর গ্রামীণ চিকিৎসা পদ্ধতি অনুযায়ী কবিরাজ মাটির পাত্রে কিছু আগুন নিয়ে তার মধ্যে শুকনো মরিচ ফেলে দিয়ে ধোঁয়ার সৃষ্টি করেন। উপস্থিত যারা ছিলেন সকলেই তো মারাত্মকভাবে কাশি দিতে শুরু করেছেন। কাশি দিতে দিতে অনেকেই বের হয়ে গেছেন, আর যারা বের হন নাই তারা অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই ধোঁয়াতে খালামণির কিচ্ছু হচ্ছে না। সে হাসতে হাসতে বলতে থাকে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। বারবার একই কথা বলছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। তো অনেক চেষ্টা করার পর খালামণি কিছুটা শান্ত হন।
রাতে ঘুমের সময় খালামণি আবার নিজের মুখে বালিশ চেপে ধরেন, আগে যেটা করতেন, এবং সেই আগের প্রলাপ বকতে শুরু করেন। আবারও উপস্থিত যারা ছিলেন তারা কবিরাজের শেখানো কিছু পদ্ধতি সেগুলো তারা প্রয়োগ করতে শুরু করেন। এরপর খালামণি কিছুটা শান্ত হন। পরদিন সকালে সেই বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নেন যে সেখানকার বড় মাপের একজন কবিরাজের কাছে তারা নিয়ে যাবেন। তো যেই কথা সেই কাজ। সেদিনই খালামণিকে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তারা কবিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় কবিরাজ ওই জিনটাকে হাজির করতে সক্ষম হন, যে নিজেকে কালী বলে দাবি করে, অর্থাৎ তার নাম কালী। এরপর সেই জিনটা খালামণির মুখ থেকে বলতে শুরু করে। সেই জিনের তথ্য মতে সেই জিনটা বলে যে এর স্বামীকে আমি মেরেছি, একেও মারবো, এর ছেলেকেও মারবো, এদের বংশ আমি নির্বংশ করব। অর্থাৎ খালুকে কিন্তু এই জিনটা মেরেছে, আর খালামণিকেও মারবে, বাঁধনকেও মারবে। তো কবিরাজ যখন সব কিছু শুনলেন তো খালামণির চিকিৎসা শুরু করেছেন। এরপর খালামণি প্রায় 2 দিন সুস্থ ছিলেন পরিপূর্ণভাবে। 2 দিন পর খালামণি আবার এই তাহিয়ানদের বাড়িতে আসেন, অর্থাৎ ধানমন্ডি শিকদার মেডিকেলের অ্যাপার্টমেন্টে। প্রথম দিন তিনি স্বাভাবিক ছিলেন একদম। এরপর তাহিয়ান নিজেই কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে যায়। যদিও তাহিয়ান তখন বেশ ছোটই ছিল, 2019 সালের কথা বলছি, এখন 2025 সাল। তো ওই সময় যতটুকু সে দেখেছে সেটা তার স্পষ্ট মনে আছে। যেমন একদিন সন্ধ্যাবেলায় খালামণি চিৎকার করে বলছিলেন, এই আমাকে মিষ্টি দে, মিষ্টি দে, মিষ্টি খাবো, রক্ত খাবো, আমাকে রক্ত দে। তো বড় বোনের এমন অবস্থা দেখে তাহিয়ানের আম্মু বিচলিত হয়ে পড়েন। তিনি খুব দ্রুত মিষ্টির ব্যবস্থা করেন। তো তাহিয়ানের নানি সেদিন খালামণির সঙ্গেই ওনাদের বাড়িতে এসেছিলেন। তো নানি কি করবেন ওই সময় বুঝতে পারছিলেন না, ঢাকাতে উনি তখন কি ব্যবস্থা নেবেন। তিনি খালামণিকে জোর করে বিছানার উপর শুইয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পানির উপরে দোয়া দরুদ পড়ে সেই পানি ওনার চোখে মুখে ছিটা দিতে থাকেন। তাহিয়ান তখন সেই ঘরের দরজার পেছন থেকে লুকিয়ে এই দৃশ্যগুলো দেখছিলেন। মিনিট 5 এইভাবে চলার পর তাহিয়ানের আম্মু একটা মিষ্টির বক্স নিয়ে এসে ঘরে প্রবেশ করেন। এতক্ষণে খালামণি কিছুটা স্বাভাবিক হয়েছেন, কিন্তু মিষ্টির বক্স দেখে তিনি পুনরায় উত্তেজিত হয়ে পড়েন। খালামণি তাহিয়ানের আম্মুর হাত থেকে মিষ্টির বক্সটা প্রায় ছিনিয়ে নিয়ে, বা বক্সটা খোলেও নাই, ছিঁড়ে ফেলেছে। একের পর এক মিষ্টি খেতে শুরু করেছে। প্রায় ডজন 2 মিষ্টি খাওয়ার পর খালামণি কিছুটা শান্ত হন। এবার তিনি হাঁপাতে থাকেন। হাঁপাতে হাঁপাতে একটা পর্যায়ে এসে একটু শান্ত হন। এরপর উনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে যান। সেই দিনের খালামণি যেই ভয়ঙ্কর আচরণ করেছিলেন, যেটা তাহিয়ানের আজও চোখের সামনে এক বিভীষিকা হয়ে ভেসে ওঠে। তো যাই হোক, 2-3 দিন অতিবাহিত হওয়ার পর তাহিয়ানদের বাসা থেকে খালামণিরা নিজ বাড়িতে চলে আসে। খালামণির সাথে এই কালী নামক পিশাচের জীবন মরণ লড়াই কিন্তু চলছে দিনের পর দিন। এই কালী নামক জিনটি এই ভালো এই খারাপ এমন একটা অবস্থা করে ফেলে। জিনটির এমন একটা আচরণ সে প্রকাশ করছিল, মাঝে মাঝে মনে হতো খালামণি সুস্থ। আসলে কি সুস্থ? খালামণির উপর আরও বড় ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল, কিন্তু ওই যে খালামণির সাথে থাকা একটি জিন, সে খালামণিকে তেমন একটা ক্ষতি করতে দিচ্ছিল না। তবে সেও কিন্তু খুব একটা যে পেরে উঠছিল বিষয়টা এরকম না। যদি পারতো তাহলে তো ওই পিশাচটা তো কাছে আসতে পারতো না। সমস্যা হচ্ছে যে এই যে কালী নামক জিনটাকে, এটা সম্পূর্ণভাবে কোনোভাবে কেউ নির্মূল করতে পারছিল না। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে এই যে বাঁধন যখন তার বন্ধুদের সাথে কবিরাজের বিষয়টা নিয়ে আলোচনা করেন, এরই মধ্যে বাঁধনের একজন বন্ধু এক তান্ত্রিক কবিরাজের সন্ধান দেয়। জানা যায় এই তান্ত্রিকটি মুসলিম হলেও সে ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। তো সেই তান্ত্রিক ছিল এই বাঁধনেরই এক বন্ধুর আপন বড় ভাই। তো যাই হোক, তার সাথে যখন পরিচয় হয়, সেই তান্ত্রিকও বাঁধনকে খুব আদর করে, তাকে স্নেহ করতে শুরু করে। আর সেই তান্ত্রিকের নাম ছিল আশিক।
তো এই আশিক বাঁধনকে বলেছিল যে বাঁধন, আমি আন্টিকে একটু দেখতে যাব, মনে হয় আন্টির চিকিৎসা আমি করতে পারবো। এরপর এই যে আশিক, উনি দেখতে যাওয়ার তারিখটা শনিবার নির্ধারণ করে দেন। সে বলে যে শনিবার সে দেখতে আসবে। তো আশিক বাঁধন ভাইয়াকে কিছু জিনিসপত্র সংগ্রহ করতে বলেন, যার মধ্যে ছিল 1 লিটার কাঁচা দুধ, 1 ডজন নিখুঁত কলা, মানে যেই কলার উপরে কোনো ওইভাবে দাগ পড়েনি, আগরবাতি, কিছু মোমবাতি, তারপরে লাল গামছা, এরকম কিছু জিনিস আর কি। তো বাঁধন এই জিনিসগুলো গুছিয়ে ফেলেন আর কি। মূলত নানির সঙ্গে মিলেই বাঁধন এই জিনিসগুলো সংগ্রহ করে রেখে দেয়। এরপর এই যে বাঁধন, সে তার মাকে অর্থাৎ খালামণিকে চালাকি করে বলে যে আম্মু, আমার বন্ধুরা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তারা বলেছে যে আন্টির হাতে রান্না খাবো। তো ওই দিন খালামণি নাকি অনেক কিছু রান্না করেছিলেন, কিন্তু উনি বুঝতে পারেন নাই যে আসলে কি ঘটতে চলছে, আসলে কি বুঝতে পারেন নাই। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই বাঁধনের বন্ধুরা বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তে থাকে। দরজা খুলেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে হঠাৎ করে খালামণি অট্ট হাসিতে ফেটে পড়ে। ভয়ঙ্কর এক হাসি, যা দেখে বাঁধনের বন্ধুরা ভয় পেয়ে গেছে, তাদের পিলে চমকে উঠেছিল। হাসতে হাসতে খালামণি বলে ওঠে, আরে তুই তুই কোত্থেকে আসলি? কত আইলো কত গেল, আর তুই আসছিস আমারে তাড়াইতে? অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই কথাটুকু বলেই খালামণি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। ওইখানে যে আশিক নামে যে তান্ত্রিকটা ছিল, মূলত তাকে দেখেই খালামণি এই কথাটা বলেছিলেন। এরপর খালামণি স্বাভাবিক হয়ে যান। তো খালামণি সকলকে স্বাভাবিকভাবে আপ্যায়ন করলেন। সমস্ত কাজকর্ম শেষ করে খালামণি নিজের ঘরে প্রবেশ করেন। আর বাঁধনের বন্ধুরা পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ওই তান্ত্রিককে রিচুয়াল করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে সহযোগিতা করতে থাকেন। এরপর তান্ত্রিক খালামণিকে পাশের ঘরে রেখেই চেষ্টা করতে থাকেন ওই জিনটাকে হাজির করার জন্য, কিন্তু ওই জিনটা কোনোভাবেই হাজির হচ্ছিল না। অনেকক্ষণ যাবৎ রিচুয়াল করার পর হঠাৎ করেই ওই জিনটা খালামণির শরীরে হাজির হয়। খালামণির শরীরে হাজির হয়েই ওই জিনটা বিকট শব্দে চিৎকার চেঁচামেচি শুরু করে। এখানে বলে রাখা ভালো, ওই তান্ত্রিক কবিরাজের সঙ্গে গোপনে বেশ কয়েকজন আসছিল, যারা তান্ত্রিক কবিরাজকে সাহায্য করত। কারণ অনেক কাজ আছে যে কাজে এক্সপার্ট যারা, এরকম কারো সহযোগিতার প্রয়োজন হয়, তাদেরকে বাইরে রেখেছিলেন উনি। তো খালামণির ঘরে গিয়ে তান্ত্রিক কবিরাজ একটি গোল বৃত্ত আঁকে। শুরুতে কিন্তু গোল বৃত্ত ওই তান্ত্রিক আঁকে নাই, সে পাশের ঘরে থেকে এই চেষ্টাটা করছে। যখন বোঝা গেছে যে খালামণির শরীরে ওই জিনটা ঢুকেছে, তখনই অন্য লোকদেরকে সাথে নিয়ে খালামণির ঘরে ঢুকে খালামণি চতুর্দিকে গোলবৃত্ত এঁকে দেন, যাতে করে ওই জিনটা বের হতে না পারে। আর আগের থেকে সংগ্রহ করা এই যে কাঁচা দুধ সহ বাকি উপকরণগুলো খালামণির সামনে এসে রাখা হয়, সবাই মিলে সামনে রাখে। এরপর শুরু হয় রিচুয়াল। তো কবিরাজ প্রথমেই একটি খাতাতে একটি মূর্তি অঙ্কন করেন। এরপর শুরু হয় খালামণির সাথে তর্ক বিতর্ক। তান্ত্রিক খালামণিকে বলেন যে তুই কে, কথা বল, কোথা থেকে এসেছিস? তান্ত্রিকের এমন কথা শুনে খালামণি অট্ট হাসি হেসে বলে, তোকে আমি কিচ্ছু বলবো না, তোর কোনো ক্ষমতাই নেই আমার কিছু করার। অযথা এখানে সময় নষ্ট করার জন্য আসছিস আর আমাকে বিরক্ত করছিস। যত বিরক্ত করবি এই মেয়েকে আমি তত বেশি কষ্ট দেব, আর চাইলেও তোরা বাঁচাইতে পারবি না এদেরকে। আমি সবাইকে মেরে ফেলবো, আর বেশি বাড়াবাড়ি করলে তোকেও মেরে ফেলবো, এরকম হুমকি দেয়। প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনার শুরুতে দয়াল নামক এক পাগলের কথা কিন্তু বলেছিলাম, যে ওই শাপলা ফুলের গাছ তোলা দেখে, বিশেষ করে বড় শাপলা যেটা তোলে, পরবর্তীতে একটু শক্তি লেগেছিল যেটা তুলতে, সে কিন্তু বলেছিল যে মরা গরু নিয়ে যাচ্ছে। তো খালামণি ওই সময় খুবই রাগেশ্বরে বলে ওঠে, দয়াল কেন আমাকে বললো মরা গরু নিয়ে যাচ্ছে, আমিও ওকে মেরে ফেলবো। আশিক যে, সে তো দয়ালকে চেনে না, সে তো চমকে উঠছে যে আরে এই দয়ালটা আবার কে, কাকে মারতে চায়। তো যাই হোক, এরপর খালামণি 4 থেকে 5 জনের নাম উল্লেখ করে, বলে আমি এদের সবাইকে মেরে ফেলেছি।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, সত্যি খোঁজ নিয়ে জানা যায় এরা প্রত্যেকেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছে। তখন তান্ত্রিক খালামণিকে জিজ্ঞেস করেন, কি চাস তুই? তখন খালামণি বিশ্রীভাবে হেসে বলে, ওর ছেলেকে চাই। তান্ত্রিক বলে, আচ্ছা তুই কি বিবাহিত? বলে, হ্যাঁ। তোর সন্তান আছে? বলে, হ্যাঁ আছে। তখন ওই তান্ত্রিক বলে, তা তুই তো কোনো না কোনো সন্তানের মা, তাহলে তুই এই মায়ের বুকটা কেন খালি করতে চাস? মূলত তান্ত্রিক এভাবে ইমোশনাল কথা বলে ওই অবয়বটাকে শান্ত করার চেষ্টা করছিলেন। এর মধ্যে কি হয়, তান্ত্রিকের এই কথা শুনে, ওই সময় তো খালামণি পজেসড অবস্থায় ছিলেন, ওখানে তো বাঁধনও ছিল, তাকে বুকে জড়িয়ে ধরেন, কিছুক্ষণ শান্ত থাকেন। ওই সময়ে এক পর্যায়ে আবার বাঁধনকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং বলে ওঠে, রক্ত খাবো আর এই ছেলেকেও মেরে ফেলবো। এবার তান্ত্রিক কিছুটা রাগান্বিত স্বরে বলে ওঠে, এখানে তোর জন্য দুধ কলা রাখা আছে, এগুলো খেয়ে চলে যা। তখন ওই অবয়বটা বলে, আমাকে রক্ত দে, এগুলো এখন খাবো না, এগুলোতে এখন রুচি নেই, এখন রক্ত দে, না হলে সব কিছু ধ্বংস করে দেবো। কিন্তু একথা শোনার পর তান্ত্রিক কিছুটা নরম সুরে বলে ওঠে, তুই কি পেলে চলে যাবি বলতো? তখন ওই অবয়বটা বলে যে, কালী মন্দিরের যে পুরোহিত আছে ওকে দিয়ে একটা পাঠা বলি দিবি, রক্তটুকু শুধু আমার, আর মাংস দরিদ্রদের মাঝে বিলিয়ে দিবি। এই কাজটা করতে হবে আসছে অমাবস্যায় রাত ঠিক 3টার সময়। এই কথাটুকু বলেই ওই অবয়বটা খালামণির শরীর থেকে চলে যায়। উপস্থিত যারা ছিলেন তারা খালামণিকে যারা ধরে রেখেছিলেন তাদের একজন ঘটনাক্রমে, যেহেতু খালামণি নড়াচড়া করছিলেন, অস্থির অবস্থায় ছিলেন, ওই একজন আর কি ভুলবশত খালামণির পায়ের উপরে পাড়া দিয়ে রেখেছিলেন। খালামণি বারবার পা সরিয়ে কাউকে লাথি দেওয়ার চেষ্টা করছেন, পা ছোটাছুটি করছেন এই জন্য। এরপর যখন সকলে মিলে খালামণিকে বিছানায় শুইয়ে দিল, সবাই অন্য ঘরে চলে গেল, ওই যে ছেলেটা যে খালামণির পায়ের উপরে পা দিয়ে চাপ দিয়ে রেখেছিলেন, ওই ছেলেটা লক্ষ্য করে যে তিনি ওই পায়ে আর কোনো শক্তি পাচ্ছেন না, এমনকি হাঁটতেও পারছেন না। ছেলেটার নাম ছিল সৈকত। তান্ত্রিক সৈকতকে কিছু ঝাড়ফুঁক করে দিল, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে খালামণি পাশের ঘর থেকে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে, বলে ওঠে, কেমন মজা বুঝেছিস? কার শরীরে পা দিয়েছিস তুই? তখন ওই যে তান্ত্রিক বুঝতে পারে আসলে খালামণি যে স্বাভাবিক হন বা এই যে ব্যাপারটা মোটেও স্বাভাবিক হন না, উনি সবসময় পজেসড অবস্থায় থাকেন। এই স্বাভাবিক অবস্থায় যেটা দেখা যায়, হয়তোবা কিছুটা দূরে চলে যায়, তারপরেও নিয়ন্ত্রণ করে, আবার মাঝে মাঝেই শরীরের ভেতরে চলে আসে। তো এই কথা শুনে যখন শুনেছে যে কার শরীরে পা দিয়েছিস তুই, তান্ত্রিক তখন বলেন যে ওটা আবার ফেরত এসেছে। তখন ওই তান্ত্রিক, তারপর বাঁধন, আরও যারা কয়েকজন ছিলেন তারা আবার খালামণির কাছে যান। তখন একটা কৌশল অবলম্বন করে তান্ত্রিক বলে নানিকে যে আপনি আপনার নাতিকে আপনার মেয়ের কাছে পাঠান, তারপর আমি একটা কথা বলছি সেটা আপনি ওর সামনে বলবেন। তো সেটা বলে, সেটা কি যে নানি বাঁধনকে নিয়ে খালামণির কাছে দেন, আর খালামণি যেন তাকে বুকে জড়িয়ে ধরেন এমনভাবে আর কি দেন আর কি। আর নানি বলেন, এই যে তোমার সন্তান, তুমি রাগ করো না। এরকম একটা কৌশল অবলম্বন করেন, তান্ত্রিক এটা বলেছিলেন আর কি। তো যখন এরকমটা করেছে, খালামণি কি করেছে, কারণ তার ভেতরে তো ওই জিনিসটা আছে, আস্তে করে মুখটা বাঁধনের কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, আমার গায়ে পা দিয়েছে, ওর এত বড় সাহস। তো তখন বাঁধন সে বলে ওঠে যে আম্মা তুমি ওকে মাফ করে দাও। তো এই কথা শোনার সাথে সাথে বলে ওঠে, ভিতর থেকেই ওইটা বলে ওঠে যে ঠিক আছে, ওকে আমার পা ধরে সালাম করতে বল। অদ্ভুত হলেও সত্য, উপস্থিত সবাই এটা দেখেছে, ওই যে সৈকত ছেলেটা যার এক পা
মোটেও নাড়াচাড়া করতে পারছিল না। সে কোনো মতে এসে খালামণির পা ধরে সালাম করার সাথে সাথে তার পাটা একদম স্বাভাবিক হয়ে যায়। এরপর ওই তান্ত্রিক খালামণিকে কিছু চিকিৎসা দেন এবং বলে দেন খুব শীঘ্রই একটা পাঠা বলি দিবেন, তা না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তো তান্ত্রিকের কথা মতো মৌখারা হাট থেকে একটা পাঠা কেনা হয়। এরপর খোঁজা শুরু হয় পুরোহিতকে। দু একজন পুরোহিত পাওয়া যায়, কিন্তু তারা কোনোভাবে রাজি হচ্ছে না। তারা বলে যে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না যে আপনারা কোন ফাঁদে পড়তে যাচ্ছেন। আমরা কিন্তু বুঝছি, আমরা এই কাজ করব না। আপনারাও মরবেন, আমরাও মরব, এই কাজ করা যাবে না, এটা বিশাল একটা ফাঁদ, সব কথা বলতে পারবো না, আমরা এটা করতে পারবো না। এখন ওনারা কিন্তু রাজি হন না। ওনারা নিশ্চয়ই এর ভিতরে এমন কোনো ছল চাতুরির গন্ধ পেয়েছেন যে এই কাজটা করলে হিতে আরও বিপরীত হবে, আর তাদের জন্য সেটা বিপজ্জনক হবে। এর মধ্যে হয় কি, এই বাঁধন সে একজন আলেমের খোঁজ পান। উনি কোরআনে হাফেজ, তার নাম হচ্ছে রুহুল হুজুর নামে উনি পরিচিত। তো উনি সব কিছু শোনেন। তখন ওনারা বলেন যে খবরদার এই কাজটা করতে যাবেন না, এই কাজটা করলে কিন্তু বড় বিপদ হবে। আমি চেষ্টা করে দেখি কোনো কিছু করতে পারি কি না। এরপর ওই যে রুহুল হুজুর, উনি একটা ফোন দিয়ে আটেন, বাঁধনের সাথে পরামর্শ করেন, বাঁধনের নানির সাথে পরামর্শ করেন, একটা ফোন দিয়ে আটেন যে কিভাবে ওনারা কাজটা করবেন। তবে উনি বলে দেন আগে এই পাঠাটাকে বিক্রি করে দেন, যেহেতু কিনছেন টাকা দিয়ে, পাঠাটা বিক্রি করে দেন, পাঠাটাকে আর কোনো বলি টলি দিতে হবে না। তবে পাঠাটা বিক্রি করে দেওয়া হয় আর কি। তো উনি একটা দিন ঠিক করেন, ওই দিনে উনি খালামণিকে দেখতে আসবেন। তো সেই অনুযায়ী উনি খালামণির বাড়িতে চিকিৎসা করতে আসেন। তো সন্ধ্যার সময় খালামণি ড্রয়িং রুমে বসে আছেন। তখন খালামণির একজন কর্মচারী দরজায় কড়া নাড়েন। তো খালামণির দরজা খুলে কর্মচারীকে দেখে বলে ওঠেন, কিরে তুই এখন, কোনো দরকার? ওই লোকটা মুচকি হেসে বলেন, ভাবি আপনাকে দেখতে আসলাম, কেমন আছেন? খালামণি লোকটিকে বলে যে আচ্ছা তুই আসছিস, আচ্ছা ড্রয়িং রুমে বয়, কোনো কথা আছে, চা খেয়ে যা, এটা বলেছেন। এটা বলে উনি রান্নাঘরে তার জন্য চা বানানোর জন্য ঢুকেছেন। ওই সময় দরজা দিয়ে ওই যে রুহুল হুজুর, উনি সহ আরও 10-15 জন লোক ঘরে ঢুকছে। ওনার ঘরে প্রবেশটা এরকম ছিল, মাঝে মাঝে আমরা কিছু সিনেমায় দেখি না যে ভিলেন 10-12 জন লোক নিয়ে স্লো মোশনে ভয়ঙ্কর গতিতে আসতেছে, উনি ওইভাবে প্রবেশ করছেন। আর রুহুল হুজুরকে তো খালামণি চিনতেন না, আগে থেকে কোনোভাবেই চিনতেন না। মূলত সবার সাথে পরামর্শ করছেন, এবং রুহুল হুজুর যখন পরামর্শ করছেন উনি এমন একটা পদ্ধতি অবলম্বন করছেন যাতে কোনোভাবেই এই যে কালি যে পিশাচ, এ কোনোভাবেই যেন বুঝতে না পারে যে উনি কি করতে যাচ্ছেন। তো উনি যখনই ঢুকছেন, এতদিন কি হয়েছে যে কোনো তান্ত্রিক কবিরাজ আসলে হো হো করে হেসে দিত খালামণি, উল্টো হুমকি দিত। তো খালামণি যখন রান্নাঘরে আসেন, যখনই ওই রুহুল কবিরাজ 10-15 জন লোক নিয়ে ভিতরে ঢুকছে, খালামণি ছোটাছুটি শুরু হয়ে যাচ্ছে। উনি যে কোথায় দৌড় দিবেন, এই বাড়ি ছেড়ে কোথায় পালাবেন, উনি এদিক ওদিক ছুটছেন, মানে উনি পালায় যাবেন এই বাসা ছেড়ে। তখন ওই রুহুল কবিরাজ বলেন যে সবাই মিলে ধরো একে। সবাই মিলে দৌড়ে তাকে ধরে ফেলে। তখন তো এই যে বাঁধন ছিল, নানি ছিল, সবাই মিলে ধরছে। যখন ধরছে তখন ওই রুহুল হুজুর কাছে আসেন। কাছে আসার পর উনি কিছু দোয়া পরে ফু দেন, ফু দেওয়ার পরে হেসে দেন। তখন রুহুল হুজুর বলে ওঠেন, কিরে কোথায় পালাবি, তোকে তো আটকে ফেলেছি রে, খুব জ্বালাইছিস, এই মহিলার শরীরে তোকে এখন আটকে ফেলছি, তোর এখন আর কিচ্ছু করার নাই, এখন আমি যা বলবো তুই তাই করবি। তো আসলে রুহুল হুজুর এমন একটা পদ্ধতি অবলম্বন করছেন, এমন একটা সময় বেছে নিয়েছেন, এবং এমন কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে, কৌশল অবলম্বনের মাধ্যম দিয়ে উনি সাথে সাথে, মানে ঢোকার সাথে সাথে ওই যে জিনটা, সে তো বুঝতে পেরেছিল যে আমার আর নিস্তার নাই, পালাতে হবে। আর তখনই ওই জিনটাকে পালানোর কোনো সুযোগ না দিয়ে খালামণির শরীরের মধ্যে বন্দি করে ফেলেন। তো যাই হোক, এরপর উনি রুকিয়া শুরু করেন। আলহামদুলিল্লাহ উনি রুকিয়াতে সফল হন। উনি ওই জিনটাকে এমন একটা পদ্ধতিতে
খালামণির শরীর থেকে আলাদা করে দেন, যে ওই জিনটা আর খালামণির উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। এরপর উনি 21 দিনের জন্য কিছু আমল দিয়ে যান। আর ওই রুহুল হুজুর বলেছিলেন যে ঠিক এখন থেকে 7 দিনের মাথায় একজন ফকির এই বাড়িতে আসবে, তাকে তৃপ্তি করে পেট পুরে খাওয়াতে হবে। কি কি রান্না করা হবে এটাও উনি বলে দিয়েছিলেন। আর রুহুল হুজুর কি পদ্ধতি ওই সময় অবলম্বন করেছিলেন সেই জিনিসটা বলা নিষেধ, এই জন্য তাহিয়ান এই বিষয়ে বলে নাই। অর্থাৎ তার যে রুকিয়ার পদ্ধতিটা এটা বলা নাকি নিষেধ ছিল, যার কারণে এটা বলা গেল না। সত্যি 7 দিনের মাথায় একজন ফকির এসেছিল। খালামণি নিজ হাতে ওই ফকিরকে খাইয়ে দিয়েছিলেন, বেড়ে বেড়ে খাইয়ে দিয়েছিলেন। ফকির অনেকক্ষণ ধরে, মানে খাওয়ার পর অনেকক্ষণ ধরে খালামণির মাথায় হাত দিয়ে রেখেছিলেন। অনেকক্ষণ ধরে উনি বিড়বিড় করে বিভিন্ন দোয়া পড়েছিলেন। তারপরে জোরে জোরে দোয়া করেছিলেন খালামণির জন্য, যে আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থতা দান করো, এটা সেটা এরকম অনেক কিছু বলেছিলেন আর কি। তো এরপর উনি চলে গিয়েছিলেন। পরবর্তীতে ওই রুহুল হুজুরের কাছে জানা যায় এই যে ফকিরটা এসেছিলেন উনি ছিল একজন জিন। অনেকে ভয় পাবে বলে তিনি ফকিরের বেশে এসেছিলেন। আর খাবারটা উনি খেয়েছিলেন সাদাকা হিসাবে। আর এই যে কালী নামক যেই পিশাচিনিটা মানুষকে খুব বিরক্ত করত, মূলত এটাকে ভয়ঙ্করভাবে একটা শাস্তি দিয়েছিলেন এই জিনটা। সাধারণ কোনো জিনের মাধ্যমে এটা আসলে করা যেত না। যেমনটা হয়েছিল খালামণির সাথে থাকা জিন, সে শক্তিশালী হওয়ার পরে সাথে পেরে উঠছিল না। তো যাই হোক, খালামণি আল্লাহর রহমতে একদম ম্যাজিকের মতো আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যান। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে খালামণি এই যে যেই সময়টা পার করেছেন প্রায় 2.5 মাস, উনি শুধু বলেন যে শাপলা তোলার পর উনি বাড়িতে আসছেন, এরপরে ওনারা কিছু মনে নাই। আর এই যে উনি সুস্থ হয়েছেন এতটুকুই উনি বুঝতে পারছেন। তার মানে হচ্ছে এই 2.5 মাস উনি কোথায় গিয়েছেন, কি করেছেন, কি খেয়েছেন, কার সাথে কথা বলেছেন, ওরা কিচ্ছু মনে নাই। অর্থাৎ ওই যে তান্ত্রিক আশিক সে ঠিকই বলেছিল তাকে দেখা যায় স্বাভাবিক, আসলে স্বাভাবিক না। তার পুরো চেতনাটাই এক মায়াজালে আবদ্ধ হয়ে গেছে। দূর থেকে কখনো নিয়ন্ত্রণ করে, কখনো কাছ থেকে নিয়ন্ত্রণ করে। তার জীবন থেকে যে 2.5 মাস চলে গেল, মাঝখানে কি হয়েছিল সে কিচ্ছু মনে করতে পারে না। যাই হোক, এরপরে ওই যে হুজুর উনি খালামণিকে ফোন দিয়েছিলেন একদিন। ফোন দিয়ে বলেছিলেন যে আপনি কেমন আছেন, কোনো সমস্যা আছে কি না। খালামণি তখন বলেছেন না, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর খালামণি হুজুরের কাছে কিছু দোয়া শিখতে চেয়েছিলেন। খালামণি বলেছিলেন যে আপনি আমাকে আপনার উত্তরসূরি বানান। তখন হুজুর হেসে বলেছিলেন যে আসলে অনেক আমল আছে যেটা আপনি পারবেন না, এটা আপনার জন্য ভয়ানক। শুধু আপনার জন্য না, যে কোনো মহিলা মানুষের জন্যই সেই আমলগুলো ভয়ানক হতে পারে। তারপরও যতটুকু আপনাকে শেখানো যায় আমি শেখাবো। এরপর নাকি ওই হুজুর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন খালামণিকে, কোরআনি বিভিন্ন আমল দিয়েছেন। খালামণি আল্লাহর রহমতে প্রত্যেকটাতেই উত্তীর্ণ হয়েছিলেন। তো এরপর বেশ কিছু বিষয়ে খালামণি আয়ত্ত করেছিলেন। ওই যে দয়াল পাগল, প্রিয় লিসেনার্স মনে আছে শুরুর দিকে বলেছিলাম যে বলেছিল যে মরা গরু নিয়ে যাচ্ছে। এই ঘটনার অল্প কয়েকদিন পর গ্রামের এক পুরনো কবরস্থানে এই দয়ালের লাশ পাওয়া যায়। তার মাথাটা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো ছিল, অর্থাৎ তার মাথাটা এই পিঠের দিকে ঘোরানো ছিল। তো দয়ালকে কে মারল কেউ বুঝতে না পারলেও অনুমান কিন্তু অনেকেই করেছিলেন। সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলেও সবাই ধারণা করেছিলেন সেই কালীতলার আতঙ্ক, এই কালীটাই এই নিরীহ পাগলটাকে হত্যা করেছে। কারণ সে বলেছিল সেই কাজগুলো করবে। তো খালামণির শুধু ওই শাপলা গাছটা নিয়ে এসে সে যে ছাদে রোপণ করেছিল, অর্থাৎ সে বাড়িতে আসছে, এইটুকুই মনে ছিল। এরপরে কিচ্ছু মনে নেই। দেখুন প্রিয় লিসেনার্স, মাঝখানে সে খুব স্বাভাবিক ছিল, সেই সময়ের স্মৃতিও তার মনে নাই। এভাবেই কিন্তু জীবনের 2.5 মাস উনি হারিয়ে ফেলেছেন, কিছুই মনে করতে পারেন না। খালামণি আল্লাহর রহমতে এখন বেশ কিছু আমল শিখেছেন। উনি নাকি আয়না দেখা, আয়না পড়া, এই জিনিসগুলো এখন শিখেছেন, এটা উনি পারেন আর কি। তো তার জন্য শুভকামনা রইল, তাহিয়ানের জন্য শুভকামনা রইল।
আর প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা যুক্ত থেকে ঘটনাগুলো শুনলেন সকলের জন্যই শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানেও আপনারা